জানি, তারপরে যদি দু একজন থাকেন যারা শেয়ার করেন নাই তারা একটু শেয়ার করে দেবেন। ওকে, এবার শোনা যাচ্ছে কিনা একটু বলেন তো, এবার শোনা যাচ্ছে কিনা? আশা করি শোনা যাচ্ছে। ওকে, ওকে, ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, ওকে, তাহলে আমরা আজকে শুরু করব ক্লাস। আমরা আলোচনা শুরু করছি। যারা শেয়ার করেন নাই শেয়ার করতে থাকেন। প্রথম প্রশ্নটা আমাদের আজকের, যে ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে, মানে ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একজন চাকমা জুনিয়া নেতা, উপজাতিদের নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন। তার নাম কি? একজন চাকমা নেতা যিনি ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য কি উড়িয়েছিলেন? স্বাধীনতার পতাকা, বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন। তার নাম কি? এটা আমাদের প্রশ্ন। বুঝে গেছে? রাজা ত্রিবিদ রায় এটা হবে না, রাজা ত্রিভুবন মোহন চাকমা হবে না, জুম্মা খান হবে না, জোয়ান বক্স খান। উত্তর কি হবে? জোয়ান বক্স খান। তাহলে এটার উত্তর কি হবে? জোয়ান বক্স খান। আমরা আজকে আমাদের আমাদের লার্নিং স্কুলের সাধারণ জ্ঞান বইয়ের আমরা কত পৃষ্ঠা আলোচনা করতেছি বলেন তো? 23 নম্বর পৃষ্ঠা আলোচনা করতেছি, ঠিক আছে? 23 নম্বর। ইমরান হোসেন নাবিন স্যার, আপনি কেমন আছেন আগে বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ক্লিয়ার? ওকে, যে প্রশ্নটা একটু বেশি গুরুত্বপূর্ণ, ব্যাখ্যার প্রয়োজন আছে, আমি সেটা ব্যাখ্যা করব। বুঝা গেছে? আর যেটার ব্যাখ্যা প্রয়োজন নেই, কম প্রয়োজনীয়, সেটা ব্যাখ্যা করব না। বুঝা গেছে? ক্লিয়ার? 17তম বিসিএস পরীক্ষা এসেছিল। প্রশ্নটা একবারে অগুরুত্বপূর্ণ তা বলা যাবে না, গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা একটু কমেন্ট দেখি। আফসানা, মহসিন, তৃষ্ণা, পিঙ্কি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, পরের প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্ন দেখেন কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হলো, ফরাইজি আন্দোলনের নেতা কে ছিলেন? একটা আন্দোলন হয়েছিল, ফরাইজি আন্দোলন। সে আন্দোলনটা কি? এটা একটা ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল। এখানে মুসলমানদের ফরজ কাজ করার গুরুত্ব আরোপ করা হয়েছিল। গুরুত্ব দেওয়া হয়েছিল। ফরজ কাজ করার গুরুত্ব দেওয়া হয়েছিল। বুঝে গেছে? ফরজ কাজ করার গুরুত্ব দেওয়া হয়েছিল। ফরজ থেকে ফরাইজি আন্দোলনের উৎপত্তি হয়েছে। এই ফরাইজি আন্দোলনের নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। কে ছিলেন? তিতুমির হবে না, মহসিন। এটা হলো শরীয়তুল্লাহর ছেলে, পীর মহসিন উরফে দুদুমিয়া। কেরামত আলী জৈনপুরী, ইনি একজন পীর ছিলেন। তাহলে হাজী শরীয়তুল্লাহ। ফরাইজি আন্দোলনের নেতা কে ছিলেন? ফরাইজি আন্দোলনের কে নেতৃত্ব দিয়েছিলেন? হাজী শরীয়তুল্লাহ নেতৃত্ব দিয়েছিলেন। ফরাইজি আন্দোলনে নেতৃত্ব দেন হাজী শরীয়তুল্লাহ। ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন হাজী শরীয়তুল্লাহ। ওকে, কে কে কমেন্ট করেছেন? আফরুজা, থ্যাংক ইউ। অন্তরাত্মাই সব, মীর কিবরিয়া, ইমরান হোসেন নবীন, আমাদের অ্যাক্টিভ মেম্বার সুরভি সুলতানা, তারপর ইমরানা বেগম, তাওহিদা করিম। ওকে, আমাদের 11 মিনিট হয়েছে, এখনো যারা
শেয়ার করতে বাকি আছেন, মেনশন করতে বাকি আছেন, নিজের টাইমলাইনে শেয়ার করা বাকি আছে, তারা সবাই শেয়ার করে রাখেন। কারণ কি জানেন, এই প্রশ্নগুলি আপনি পরীক্ষায় কমন পাবেন। বুঝে গেছে? হ্যাঁ আপু আপনি অনেক ক্লাস করেন। হ্যাঁ কে বলছে কারে? ওকে, তাহলে আমরা একটু দেখি পরের প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্ন। বাংলায় ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা বা সূচনাকারীকে, আগের প্রশ্নের সাথে কিন্তু মিল আছে তাই না? আমাদের খুব দ্রুতই 1K হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে 995 জন আছে। আজকে আপনাদের জন্য স্পেশাল দোয়া থাকবে। যারা যারা আমাদের সাথে আজকে ক্লাস করবে এবং বেশি বেশি শেয়ার করবে, মেনশন করবে, আল্লাহ পাক যেন তাদেরকে দ্রুত সফল কাম করে, এই দোয়াটা থাকবে। সবাইকে যেন আল্লাহ পাক কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দেয়। অলরেডি আমরা একটা বিষয় খোঁজ পেয়েছি, সেটা হলো আপনারা যেটা টেনশন করছিলেন যে প্রাইমারি পরীক্ষাটা জানুয়ারিতে হবে, আমরা কিছু কিছু সূত্র থেকে জেনেছি যে এটা কিন্তু জানুয়ারি থেকে পিছানোর সম্ভাবনা আছে। সুতরাং মন দিয়ে পড়াশোনা করেন, সময়কে অপচয় করেন না। বাংলায় ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা বা সূচনাকারী কে? 1K হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হাজী শরীয়তুল্লাহ অ্যান্সার করেছে, সাগরিকা দাস, হামিদুল ইসলাম, অন্তরাত্মাই সব। ক মানে কি? এই ক শাহওয়ালিউল্লাহ হবে না, ক লিখছে কেন? নীলুফা খ, রিমা থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। 1.1K, থ্যাংক ইউ। ওকে, তাহলে হাজী শরীয়তুল্লাহ হচ্ছে ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা বা সূচনাকারী ছিলেন। ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা বা সূচনাকারী ছিলেন হাজী শরীয়তুল্লাহ। একটা বিষয় আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, সেটা হলো ধরেন আমাদের প্রশ্নটার একটা রাজনীতি আছে। বর্তমান সময়ে প্রাচীন যুগ এবং মধ্যযুগ, ইতিহাসের প্রাচীন যুগ এবং মধ্যযুগ খুব গুরুত্বপূর্ণ। ইতিহাসের প্রাচীন যুগ এবং মধ্যযুগ গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সিলেক্টেড কিছু টপিক গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের কিছু নির্বাচিত বিষয় ওইটা গুরুত্বপূর্ণ। বুঝা গেছে? আগে তো ঢালাওভাবে শুধু ইতিহাস বলতে মুক্তিযুদ্ধকেই বোঝানো হতো, এখন কিন্তু সেই ধারা থেকে একটু পরিবর্তন হবে। বুঝা গেছে? সুতরাং আমাদের এই যে প্রাচীন মধ্যযুগের ব্রিটিশ আমলের ইতিহাস মনোযোগ দিয়ে পড়তে হবে। বুঝে গেছে? ক্লিয়ার? আচ্ছা, আমরা পরের প্রশ্ন চলে যাই। 4 নাম্বার, জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। কার উক্তি, কার ঘোষণা? এটা ফরাইজি আন্দোলনে বেশি প্রশ্ন হয়ে গেল তাই না? তাহলে এটা কে বলেছিলেন? হাজী শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলনের সময় বলেছিলেন যে আল্লাহর জমি থেকে খাজনা দেওয়া, ট্যাক্স দেওয়া ব্রিটিশ সরকারকে, এটা আল্লাহর আইনের পরিপন্থী। তাহলে ধর্মপ্রাণ মুসলমানরা এইটা ব্রিটিশ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত করার জন্য, ধর্মপ্রাণ মুসলমানদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত করার জন্য হাজী শরীয়তুল্লাহ এই উক্তিটি করেন। এই জন্য ফরাইজি আন্দোলনটা তীব্র আকার ধারণ করে এবং ব্রিটিশরা একটু কোণঠাসা হয়ে পড়ে। বুঝে গেছে? ব্রিটিশরা একটু কোণঠাসা হয়ে পড়ে। ওকে, এজন্য ফরাইজি আন্দোলনটা একটু বেগবান হয়। কথা ক্লিয়ার? তাহলে এটা অ্যান্সার কি হবে? হাজী শরীয়তুল্লাহ। ওকে, এখানে একটা বিষয় আছে, এটা আবার ক্লিয়ার করি। এখানে একটু ডাউট আছে। সেটা হলো এই যে আল্লাহর জমি থেকে খাজনা আদায় করা আল্লাহর আইনের পরিপন্থী, এটার উত্তর কি হবে? আমি বললাম যে ফরাইজি আন্দোলনের অন্যতম অগ্রদূত বা উদ্যোক্তা ছিল হাজী শরীয়তুল্লাহ। বাট এটার এই কথাটা বলে রাজনৈতিক ভাবে ফরাইজি আন্দোলনকে প্রসিদ্ধ করেছিলেন দুদু মিয়া, তার ছেলে দুদু মিয়া, মহসিন আলী
পীর মহসিন আলী দুদু মিয়া ওরফে দুদু মিয়া। দুদু মিয়া, এটা বুঝতে হবে, কিন্তু বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। বুঝে গেছে? ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট প্রশ্ন আমরা একটু দেখি। কত সালে ভারত ছাড় আন্দোলন হয়? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বিসিএস পরীক্ষা ছিল, কত তুমি 45তম বিসিএস। ওকে, কত সালে ভারত ছাড় আন্দোলন হয়? এখন আমরা একটু দেখব এই ব্রিটিশ বিরোধী কয়েকটা আন্দোলন, ব্রিটিশ বিরোধী কয়েকটি আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন। এই উত্তরটা পরে দিব, আগে একটু প্রেক্ষাপট বলি। ব্রিটিশ বিরোধী আন্দোলন, এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল ফকির সন্ন্যাসী আন্দোলন, ফকির সন্ন্যাসী আন্দোলন বা ফকির বিদ্রোহ, এক কথায় বলতে গেলে ফকির বিদ্রোহ। 2 নম্বরে ব্রিটিশদের বিরুদ্ধে কি আন্দোলন হয়েছে? ফরাইজি আন্দোলন, ফরাইজি আন্দোলন। নীল বিদ্রোহ হয়েছিল, নীল বিদ্রোহ, নীল বিদ্রোহ। অসহযোগ আন্দোলন, না সিপাহী বিপ্লব, সিপাহী বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ। এরপরে হয়েছিল কি বলেন? বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ। এরপরে হয়েছিল আরেকটা, কি বলেন? আরেকটা হয়েছিল ধরেন ভারত ছাড়, এটা ভারত ছাড়। ওকে, তাহলে আমরা একটু দেখব, দেখেন ফকির সন্ন্যাসী আন্দোলনটা হয়, ফকির সন্ন্যাসী আন্দোলনটা হয় 1760 থেকে 1800 সাল পর্যন্ত, 1800 সাল পর্যন্ত হয়। ফরাইজি আন্দোলনটা হয়, ফরাইজি আন্দোলন 1800 থেকে 1850-এর মধ্যে, 1850-এর মধ্যে। নীল বিদ্রোহটা হয় 1859 থেকে 60, 1859 থেকে 1860, 1860। সিপাহী বিপ্লবটা হয় 1857, 1857। ওকে, এরপরে বঙ্গভঙ্গটা হয় 1905, 1905। এবং ভারত ছাড় আন্দোলনটা হয় 1942, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড় আন্দোলন হয় 1942। তাহলে এখানে কোনটা হবে? কোনটা হবে একটু দেখেন তো, কোনটা হবে? 1917 হবে না, 1927 হবে না, 1937 হবে না, 1942 হবে। ভারত ছাড় আন্দোলন হয় 1942 সালে। ওকে, 1942 সালে হবে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড় আন্দোলনটা হয়, মহাত্মা গান্ধীর নেতৃত্বে, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড় আন্দোলন হয়, মহাত্মা গান্ধীর নেতৃত্বে, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড় আন্দোলন হয়, ভারত ছাড় আন্দোলন হয়। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড় আন্দোলন হয় 1942 সালে, 1942 সালে। ক্লিয়ার? ক্লিয়ার? হুম, ওকে। এরপর আমরা দেখি 6 নম্বর প্রশ্নটা একটু দেখি।
আচ্ছা 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 8 নম্বর প্রশ্নটা একটু দেখেন। ওকে, 6 নম্বর প্রশ্নটা আমরা পেয়ে গেছি। ওকে, 6 নম্বর প্রশ্নটা কি একটু দেখেন। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিল? একটু দুঃখিত। হ্যাঁ, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিল? একজনে ফজলুল হক লেখছে, অ্যাবসলিউটলি রং। একটু ভালো করে বুঝার চেষ্টা করেন, দুইটা প্রশ্ন মনে রাখবেন। অবিভক্ত বাংলার অবিভক্ত অবিভক্ত বাংলার অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী আমি লিখি, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী। একটা হচ্ছে প্রথম, একটা কি বলেন? প্রথম। প্রথম হচ্ছে শেরে বাংলা, প্রথম হলো শেরে বাংলা, প্রথম হলো শেরে বাংলা, একে ফজলুল হক। আর শেষ মুখ্যমন্ত্রী, শেষ মুখ্যমন্ত্রীর নাম হলো হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তাহলে এখানে উত্তর কি হবে? এই যে এই দুটার মধ্যে আপনাদের কনফিউশন হইতে পারে, কিন্তু এখানে শেরে বাংলা তো হবে না, কারণ শেরে বাংলা হচ্ছে প্রথম মুখ্যমন্ত্রী। খাজা নাজিমউদ্দিন হবে না, আবুল হাশেম হবে না, উত্তর কি হবে? শহীদ সোহরাওয়ার্দী বা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ক্লিয়ার? ওকে, তাহলে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তাহলে আমার একটু বলেন তো অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে? একটু বলেন তো অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে? প্রথম মুখ্যমন্ত্রী কে? অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে? প্রথম মুখ্যমন্ত্রী কে? অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে? একটু বলেন, এখানেই অ্যান্সার আছে, এই অপশনগুলোর মধ্যে অ্যান্সার আছে, একটু বলেন আমাকে কি হবে, একটু বলেন। প্রথম মুখ্যমন্ত্রীকে একটু বলেন, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে একটু বলেন আমাকে। ওকে, ফজলুল হক, রাইট। সাগরিকা দাস, ঘোষ, শবনম, গাজী, থ্যাংক ইউ ভেরি মাচ। উত্তর হচ্ছে শেরে বাংলাকে ফজলুল হক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে অ্যান্সার করেছেন, যাদের নাম পড়লাম তারা অ্যান্সার করেছেন, ধন্যবাদ। ওকে, 7 নাম্বারটা একটু দেখি আমরা। 6 নাম্বারটা দেখলাম, 7 নাম্বারটা দেখেন।
কবে পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন প্রণীত হয়? পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন প্রণীত হয়। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একজন নেতা, তার নাম হচ্ছে শেরে বাংলা। তার নাম কি? শেরে বাংলা। তিনি দেখলেন জমিদারি প্রথা এটা একটা জঘন্য প্রথা। ম্যাক্সিমাম জমিদার কি করে? এরা প্রজাদেরকে ঠকিয়ে, প্রজাদেরকে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে তাদের স্বার্থ হাসিল করে। এই জন্য তিনি একটা আইন তৈরি করলেন। আইনের নাম হচ্ছে সেট অ্যাক্ট, যার বাংলা হচ্ছে পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন। সেট অ্যাক্টের পূর্ণরূপ হচ্ছে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট। স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট, যেটা 1950 সালে রচিত হয়। এর ফলে জমিদারি প্রথা উচ্ছেদ হয়। এর ফলে জমিদারি প্রথা উচ্ছেদ হয়। জমিদারি প্রথা উচ্ছেদ হয়। জমিদারি উচ্ছেদ হয়। জমিদারি প্রথা উচ্ছেদ হয়। আর উচ্ছেদ করেন শেরে বাংলা। উচ্ছেদ করেন কে? শেরে বাংলা। উচ্ছেদ করেন শেরে বাংলায় কে? ফজলুল হক। শেরে বাংলায় কে? ফজলুল হক। তাহলে আইনটা কবে প্রণীত হয়? এবার তো পারবেন। 1950। রাইট, অনেকে অ্যান্সার করেছে 1950। তানহা, ইমরান হুসাইন, মেহেদি হাসান রাজু, মনিরা, জিয়াউর রহমান জিয়া, আনোয়ারুল ইসলাম, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাকে বলেন তো, সেটা হলো এই যে জমিদারি প্রথা কে উচ্ছেদ করেন? এটা আমাকে একটু বলেন। জমিদারি প্রথা কে উচ্ছেদ করেন? আমি দ্রুত কমেন্ট চাচ্ছি, একটু দ্রুত কমেন্ট করবেন। এখন 29 মিনিট চলছে, মাঝপথে আছি আমরা। যারা এখনো শেয়ার করেননি, অনেকেই শেয়ার করেছেন, তারপরে কেউ যদি বাকি থাকেন একটু দয়া করে শেয়ার করে দিবেন। শেয়ার করার মাধ্যমে আপনি শিক্ষকের সন্তুষ্ট অর্জন করবেন। এর ফলে আল্লাহ পাক আপনাকে একটা পুরস্কারও দিতে পারে, সেটা হতে পারে একটা চাকরি। বুঝে গেছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনারা একটু কমেন্ট করেন। শেরে বাংলা, ইয়েস শেরে বাংলা। শারমিন, রবি, মমতাজ, মনিকা, আয়েশা সিদ্দিকা, থ্যাংক ইউ। আট নম্বর প্রশ্ন আমরা একটু দেখি। আট নম্বর প্রশ্নটা কি আছে দেখেন একটু। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট বা গভর্নর জেনারেলকে শেষের জন কি? অর্থাৎ ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়, বড়লাট বা গভর্নর জেনারেল কে ছিলেন? একটু আমাকে একটু অ্যান্সার করতে থাকেন। আমি এখানে আপনাদের একটু ব্যাখ্যা করব।
ওকে, ওকে, তাহলে এটা কি হবে একটু বলেন তো, এটা কি হবে? ওকে, এটা কি হবে তাহলে? অনেকে অ্যান্সার করেছেন খ, মাউন্ট ব্যাটেন, তাই না? আমি এখানে একটু দেখে, সেটা হলো তিনটা জিনিস ছিল। কয়টা জিনিস ছিল? তিনটা। একটু আমি দেখাই। গভর্নর, প্রথমে ছিল গভর্নর, এরপর হলো গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল, আরেকটা হচ্ছে ভাইস রয়, ভাইস রয়, ভাইস রয়, ভাইস রয়, ভাইস রয় আর গভর্নর জেনারেল একই কথা, ভাইস রয় আর গভর্নর জেনারেল একই কথা, বুঝে গেছে? ওকে, তাহলে আমরা একটু দেখি তো, এটা যখন ব্রিটিশরা ক্ষমতা গ্রহণ করলো, সেদিনকে বলেছি, কি বলেছি, যে এলাহাবাদ চুক্তির মাধ্যমে ক্ষমতা দখল করলো। তাহলে 1765 থেকে 1772 গভর্নরের মেয়াদ, মানে গভর্নর, এদেরকে এই সময়ের মধ্যে বলা হতো গভর্নর, আর গভর্নর জেনারেল বলা হতো। তাহলে 1773 থেকে শুরু হবে, 1773 থেকে 1858 পর্যন্ত। এরপরে 1858 থেকে 1947 পর্যন্ত হলো ভাইসরয় বা গভর্নর জেনারেল, ভাইসরয়, বুঝে গেছে? ওকে, তাহলে আমরা একটু দেখব এখানে কে ছিল প্রথম। প্রথম ক্লাইভ, ক্লাইভ প্রথম ছিল, ক্লাইভ। আর এখানে ছিল ওয়ারেন হেস্টিং, প্রথম গভর্নর জেনারেল নাম হলো ওয়ারেন হেস্টিং, ওয়ারেন হেস্টিং। আর এখানে ভাইসরয় হিসাবে ছিলেন ক্যানিং। আর সর্বশেষ ভাইসরয় বা গভর্নর জেনারেল ছিলেন মাউন্ট ব্যাটেন, যার আমলে ভারতবর্ষ স্বাধীন হয়, যার আমলে ভারতবর্ষ স্বাধীন হয়, ভারতবর্ষ স্বাধীন হয়। ব্রিটিশ সাম্রাজ্যের ভারত উপমহাদেশে প্রথম শেষ ভাইসরয় ছিলেন বা শেষ ব্রিটিশ শাসক ছিলেন মাউন্ট ব্যাটেন, এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, এই স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মাউন্ট ব্যাটেন, মাউন্ট ব্যাটেন, মাউন্ট ব্যাটেন। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? ওকে, ওকে। এরপরে আমরা দেখব পরের প্রশ্ন, 9 নাম্বার। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের নাম কি? ভারতের সবচেয়ে প্রাচীন দলের নাম কি, রাজনৈতিক দলের নাম কি? ওকে, ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের নাম সেটা কি আপনারা সবাই জানেন। এই প্রশ্নের উত্তরটা আপনারা অনেকেই জানেন, যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন তারাও জানেন, তাই না? ওকে, তাহলে কি হবে? ভারতীয় জনতা পার্টি হবে না, কমিউনিস্ট পার্টি হবে না, বহুজন সমাজ পার্টি হবে না, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তাহলে কংগ্রেস সম্পর্কে একটু তথ্য আমরা জেনে নেই, কংগ্রেস সম্পর্কে একটু তথ্য আমরা জেনে নেই। কংগ্রেস সম্পর্কে কি তথ্য জানবো? প্রতিষ্ঠা কাল, প্রতিষ্ঠা কাল। এই কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠা কাল 1885 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা হলো অ্যালান অক্টাভিয়ান হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম।
অ্যালান অক্টেভিয়ান হিউম। আর প্রথম সভাপতির নাম হচ্ছে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে? একটু মনে রাখবেন। তাহলে কংগ্রেস, ভারতের প্রথম রাজনৈতিক দলের নাম হচ্ছে কংগ্রেস। প্রতিষ্ঠাকাল 1885, প্রতিষ্ঠাতা অ্যালান অক্টেভিয়ান হিউম, প্রথম সভাপতি হচ্ছে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? বেশি সময় আমরা দিতে পারবো না। তাহলে কংগ্রেসের প্রথম সভাপতির নাম কি একটু বলে দেন। কংগ্রেসের প্রথম সভাপতির নাম কি একটু বলে দেন। একটু দ্রুত চলে যাচ্ছি, প্রশ্ন আছে। কংগ্রেসের প্রথম সভাপতির নাম কি একটু বলে দেন। স্যার আমার প্রিয় বিষয়, আমার বিষয় রাষ্ট্রবিজ্ঞান। হ্যাঁ, আপনারা অনেকে জানেন, রাষ্ট্রবিজ্ঞান যারা পড়েছেন তারা সবাই জানেন। তাহলে কংগ্রেসের প্রথম সভাপতি দ্রুত বলেন, দ্রুত। কংগ্রেসের প্রথম সভাপতিকে একটা উত্তর আমি পাচ্ছি না এখনো। একটা উমেশ চন্দ্র, রাইট। 5টা কমেন্ট পরে আমি শুরু করব। উমেশ চন্দ্র, রাইট। হিউম, না হিউম হবে না, হামিদুল ইসলাম হিউম হবে না। ইমরান নবীন, থ্যাংক ইউ। উমেশ চন্দ্র। এবার 10 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করেন। 10 নম্বর প্রশ্ন, বাংলায় মুসলমানদের আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন? আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন? কে অগ্রণী ভূমিকা পালন করেন? কে অগ্রণী ভূমিকা পালন করেন? এই প্রশ্নের উত্তরটা কি হবে? এখানে কিন্তু আপনারা কনফিউজড হয়ে যাবেন। কোন দুটো অপশনে কনফিউজড হবেন আমি জানি। এই যে সৈয়দ আমির আলী হবে না নবাব আব্দুল লতিফ হবে, সৈয়দ আমির আলী হবে না নবাব আব্দুল লতিফ হবে, এইটার মধ্যে কিন্তু কনফিউজড হয়ে যাবেন। বুঝে গেছে? আমি জানি। ওকে, অনেকে আগেরটা কমেন্ট করেছেন, এখন একটু এই 10 নাম্বারটা অ্যান্সার কি হবে একটু কমেন্ট করেন। নবাব সলিমুল্লাহ হবে না, এখানে হবে না। নবাব সলিমুল্লাহ হবে না। ইমরান, সালমা, উমেশ চন্দ্র, আগের পরে এখন কমেন্ট করেন। নবাব আব্দুল লতিফ হবে, নবাব আব্দুল লতিফ হবে। তিনি মুসলমানদের শিক্ষা, বাংলায় মুসলমানদের শিক্ষা, বাংলায় মুসলমানদের শিক্ষা বিস্তারে, মুসলমানদের শিক্ষা বিস্তারে বড় ভূমিকা পালন করেন। মুসলমানদের শিক্ষা বিস্তারে বড় ভূমিকা পালন করেন। মুসলমানদের শিক্ষা বিস্তারে বড় ভূমিকা পালন করেন। মুসলমানদের শিক্ষা বিস্তারে কি করেন? তিনি বড় ভূমিকা পালন করেন। বাংলায় মুসলমানদের শিক্ষা বিস্তারে অনেক বড় ভূমিকা পালন করেন। কে বলেন? নওয়াব আব্দুল লতিফ। উত্তর কি হবে? নওয়াব আব্দুল লতিফ। তবে এই আমির আলী ভূমিকা পালন করে, বাট আমির আলীর একটা গ্রন্থ আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, দ্য স্পিরিট অফ ইসলাম। এটা অনেক ফেমাস একটা গ্রন্থ সৈয়দ আমির আলীর কি এটা একটা ফেমাস গ্রন্থ। ক্লিয়ার? তাহলে এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। সময় আমরা এখন আর বেশি নিব না, আমরা একটু বেশি বেশি প্রশ্ন সমাধানের দিকে যাই। ওকে, 10টা বিসিএস এর এবার প্রাইমারি প্রশ্ন। ওকে, দেখেন ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিলেন? কত সাল থেকে কত সাল পর্যন্ত বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিলেন? এটার অ্যান্সারটা কি হতে পারে একটু বলেন তো। সবার আগে যে বিদ্রোহটা শুরু হয় সেটা হলো ফকির বিদ্রোহ। সেটা কি বলেন? ফকির বিদ্রোহ। অ্যান্সার কি হবে একটু বলেন তো দেখি, অ্যান্সারটা কি হতে পারে?
কি হতে পারে অ্যান্সার? ইয়েস, অনেকে অ্যান্সার করেছেন 1760 থেকে 1880। মূলত 1760 থেকে 18 সাল পর্যন্ত এই এই কত 40 বছর সবচেয়ে বড় আন্দোলনটা ছিল ফকির আন্দোলন। সবচেয়ে বড় আন্দোলনটা ছিল ফকির আন্দোলন। তাহলে এখানে একটা কমেন্ট আপনি লিখবেন, সেটা হলো যে ব্রিটিশ বিরোধী প্রথম আন্দোলন ফকির সন্ন্যাসী আন্দোলন। ব্রিটিশ বিরোধী প্রথম আন্দোলনের নাম কি? ফকির সন্ন্যাসী আন্দোলন। ব্রিটিশ বিরোধী প্রথম আন্দোলনের নাম কি? ফকির সন্ন্যাসী আন্দোলন। ব্রিটিশ বিরোধী প্রথম আন্দোলনের নাম কি? ফকির সন্ন্যাসী আন্দোলন, যেটা 1760 থেকে 1880 পর্যন্ত চলে। 1760 থেকে 1880 পর্যন্ত চলে। কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? ওকে, ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। পরের প্রশ্ন চলে যাই আমরা। ওকে, বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী নেতা কে? এটা আপনারা সবাই জানেন যে বাঁশের কেল্লা স্থাপন করে কে স্বাধীনতা সংগ্রাম করেছিল। বাঁশের কেল্লা স্থাপন করে কে স্বাধীনতা সংগ্রাম করেছিল? বাঁশের কেল্লা স্থাপন করে কে স্বাধীনতা সংগ্রাম করেছিল? আপনারা সবাই জানেন, আমি জানি এটা কি হবে, আমি জানি আপনারা সবাই জানেন। বাঁশের কেল্লা স্থাপন করে কে স্বাধীনতা সংগ্রাম করেছিল? তার আসল নামটা বলে দিই, দেখি আপনি সঠিক উত্তর পারেন কিনা। আসল নামটা বলে দিই, মীর নেসার আলী হলো তার আসল নাম। তাহলে খুঁজে বের করেন যে এখানে সঠিক উত্তর কি হবে, খুঁজে বের করেন। অনেকে অ্যান্সার করেছেন ইমরান, ইয়ামিন, অচিন পৃথিবী, মেঘকণা, আফসানা, জুলি, ক্যাশ লাইফস্টাইল, ওয়ার্ল্ড স্পোর্টস, থ্যাংক ইউ। সুরভি সুলতানা, থ্যাংক ইউ ভেরি মাচ। উত্তর হবে, তারা সবাই অ্যান্সার করেছেন তিতুমির বাঁশের কেল্লা স্থাপন করে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তার আসল নাম ছিল মীর নেসার আলী। তিতুমিরের আসল নাম কি? মীর নেসার আলী। তিতুমিরের আসল নাম কি? মীর নেসার আলী। হ্যাঁ, এটা পান্তা ভাতের মতো সহজ, একজন বলছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি ঠিক কথাই বলছেন, এটা পান্তা ভাতের চাইতেও সহজ। ওকে, আমরা এর জন্য বেশি সময় দিলাম না, পরের প্রশ্নে চলে গেলাম। ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে প্রধানতম কোনটি? আচ্ছা দেখেন তো, আপনি কি ইতিহাসে জীবনে কোনোদিন হাশেমি আন্দোলন শুনেছেন? ইতিহাসে কোনোদিন সৈয়দি আন্দোলন শুনেছেন? ইতিহাসে কোনোদিন কুরাইশি আন্দোলন শুনেছেন? কুরাইশ হচ্ছে মক্কায় বা মদিনায় আছে, তাই না? মক্কায় আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তাহলে কুরাইশি আন্দোলন কি হওয়ার জীবনে কথা আছে? হবে। হাশেমি আন্দোলন হবে, সৈয়দি আন্দোলন হবে, কিন্তু একটা আন্দোলন হয়েছে, সেটা হলো ফরাইজি আন্দোলন। এই আন্দোলনের নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। আমরা আগেও পড়েছি, তাই না? হাজী শরীয়তুল্লাহ। মনে রাখবেন, এখন মুসলিম যুগ আর প্রাচীন যুগ থেকে কিন্তু বেশি প্রশ্ন আসবে। মুক্তিযুদ্ধের গুরুত্বটা একটু কমছে, একটু কম প্রশ্ন হবে। হাজী শরীয়তুল্লাহ, তার ছেলে ছিল দুদু মিয়া, তিনি আন্দোলনটাকে রাজনৈতিক রূপ দান করেন। তার ছেলে ছিল দুদু মিয়া, পীর মহসিন আলী দুদু মিয়া। এই হাজী শরীয়তুল্লাহর ছেলে, বুঝে গেছে? দুদু মিয়া রাজনৈতিক রূপ দান করেন ফরাইজি আন্দোলনে। কমন সেন্স দিয়ে উত্তরটা আমরা পারি, তাই না? বলতে পারবো।
ওকে, আচ্ছা। এরপরে আমরা চলে যাই, কমেন্ট বেশি দেখতে পারতেছি না যেহেতু সময় কম। কয় নম্বরে ছিলাম আমরা? 3 নম্বরে ছিলাম। আচ্ছা, তাহলে 4 নম্বর, বাঁশের কেল্লা কোথায় অবস্থিত? বাঁশের কেল্লা কোথায় অবস্থিত, এটাও আপনারা পারবেন। এই প্রশ্ন উত্তরটা পারবেন না বলেন তো? বাঁশের কেল্লা কোথায় অবস্থিত? বাঁশের কেল্লা কোথায় অবস্থিত একটু কমেন্ট করেন তো। ওকে, তাহলে বাঁশের কেল্লা কোথায় অবস্থিত? ওকে, তাহলে আমরা একটু দেখি বাঁশের কেল্লাটা নারিকেল বাড়ি অবস্থিত। বাট নারকেল বাড়িয়া কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের, পশ্চিমবঙ্গ একটা প্রদেশ তাই না, পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গের কোথায়? পশ্চিমবঙ্গের কোথায়? উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলায়, পরগনা জেলায়, পরগনা জেলায়। তাহলে আপনারা একটু ভুল হবে আপনাদের, আমি জানি। এই নারকেল বাড়িয়াটা ভারতে অবস্থিত। দেখি আমি আরো সুন্দর করে বলে দিই, আরো সুন্দর করে বলে দেই, তাহলে ভালো করে বুঝতে পারবেন। একটা হলো এই নারকেল বাড়িয়া, নারিকেল বাড়িয়া, নারকেল বাড়িয়া, আচ্ছা নারকেল বাড়িয়া। তাহলে কি দেশ, কোন দেশে অবস্থিত? দেশ হলো ভারত। কোন প্রদেশ? প্রদেশ, প্রদেশ হলো পশ্চিমবঙ্গ, প্রদেশ হলো পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। আর জেলা, পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জেলাটা হলো উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা। বুঝে গেছে? ক্লিয়ার? তাহলে এই নারকেল বাড়িয়াটা ভারতে অবস্থিত, 24 পরগনা জেলার কোন প্রদেশ? পশ্চিমবঙ্গের প্রদেশ। ওকে, তাহলে আমরা একটু দেখি, একটু কমেন্ট করেন তো নারকেল বাড়িয়া কোন জেলায় অবস্থিত? নারকেল বাড়িয়া কোন জেলায় অবস্থিত আমাকে একটু বলেন। নারকেল বাড়িয়া কোন জেলায় অবস্থিত? ওকে, এই প্রশ্নের উত্তরটা আমি আগেও বলে দিছি, খালি কমেন্ট শুনবো এবার। এই প্রশ্নের উত্তরের আমি কমেন্ট শুনবো, একটু কমেন্ট। এখন যে প্রশ্নটা আছে এই প্রশ্নের আমি কমেন্ট শুনবো, শুধু কমেন্ট। যে ফরাইজি আন্দোলনের কোন নেতা রাজনৈতিক আন্দোলনের রূপদান করেন? কোন নেতা রাজনৈতিক আন্দোলনের রূপদান করেন? বেশি সহজ হয়ে যাচ্ছে প্রশ্নগুলো, এগুলো মোটামুটি জানে। ধারাবাহিকভাবে তো আমরা প্রস্তুতি নিব, বইয়ের একদম মাঝখান থেকে শেষ থেকে না, আমরা পুরো বইটা, এই যে দেখেন, এই যে বইটা আমার সামনেও আছে, এই বইটা আমরা প্রশ্নগুলো, সকল প্রশ্ন সমাধান করে যাব, সকল প্রশ্ন সমাধান করে যাব, এটাই আমাদের মিশন, এটাই লক্ষ্য। তাহলে এই যে বিসিএস এর প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন, বিসিএস প্রাইমারি, প্রাইমারি এনটিআরসিএ, এনটিআরসিএ, তারপরে কি, তারপরে হলো যে 10 থেকে 20তম গ্রেড, সকল প্রশ্ন যদি আপনি সমাধান করেন তাহলেই তো আপনি পারবেন চাকরি পরীক্ষা, তাই না? উত্তর 24 পরগনা অনেকে অ্যান্সার করেছেন, অনেকে অ্যান্সার করেছেন উত্তর 24 পরগনা। তাহলে একটু এটার অ্যান্সার কি হবে একটু বলেন, এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সার যেটা হবে আমি একটু ক্লু বলে দেই, পীর মহসিন আলী দুদুমিয়া, তার আসল নাম পীর মহসিন আলী, মহসিন আলী দুদুমিয়া। এই দুদুমিয়া তো বলবো না, পীর মহসিন আলী বলেও দিলাম, পীর মহসিন আলী। এর আসল নাম হচ্ছে পীর মহসিন আলী। হাজী শরীয়তুল্লাহ হবে না, রাজনৈতিক রূপদান করে দুদুমিয়া, রাজনৈতিক রূপদান করে দুদুমিয়া, দুদুমিয়া, এটা অ্যান্সার হবে দুদুমিয়া, রাইট?
ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমরা সময় নেব না, আমরা পরের প্রশ্ন চলে যাই। কত সালে নীল কমিশন গঠন করা হয়? কত সালে নীল কমিশন গঠন করা হয়? নীল কমিশন কত সালে গঠন করা হয় এটা বলেন তো। এই দেখেন, কমন সেন্স দিয়ে উত্তর দেন। 1882 হবে না, এখানে হান্টার কমিশন গঠিত হয়। 1882 সালে হান্টার কমিশন গঠিত হয়। হান্টার কমিশনটা কি? হান্টার কমিশন ছিল একটা শিক্ষা কমিশন, অর্থাৎ শিক্ষা বিষয়ক একটা কমিশন গঠন করা হয়। শিক্ষা কমিশন, হান্টার কমিশন হলো শিক্ষা কমিশন। শিক্ষা কমিশন গঠিত 1845 এর কোনো গুরুত্বপূর্ণ কিছুই নেই। ওকে, 1857 এখানে সিপাহী বিপ্লব হয়। 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 ওকে, আর 1861, তাহলে এটাও না অ্যান্সার, এটাও না, এটাও না, তাহলে তো বাধ্যতামূলক এটা হবে। তাহলে নীল কমিশন হয়। 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 কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন কি? কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? ওকে, তাহলে 1861। আসমা, শবনম, কল্পনা, আফসানা, থ্যাংক ইউ। ওকে, এবার 7 নাম্বার প্রশ্ন। বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত? বাহাদুর শাহ কে আবার? শেষ মুঘল সম্রাট। শেষ মুঘল সম্রাট। আচ্ছা, একটা জিনিস লিখে দেই, মুঘল, মুঘল আমল মাল মুঘল শাসক, শাসক আমি লিখে দিছিলাম, আবারও বললাম, সেটা হলো বাহু আজ শাহজাহাও আও দ্বিতীয়বার। বাহু আজ শাহজাহাও দ্বিতীয়বার। বাহু আজ শাহজাহাও দ্বিতীয়বার মানে বাবর, বাবর, হুমায়ুন, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, আওরঙ্গ শুধু লিখলাম, আওরঙ্গ, আর দ্বিতীয় বাহাদুর শাহ। তাহলে শেষ মুঘল সম্রাটের নাম কি? দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ। বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ। আচ্ছা, দ্বিতীয় বাহাদুর শাহ। বাহাদুর, দ্বিতীয় বাহাদুর শাহ। এই যে শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, তিনি ব্রিটিশদের কাছে পরাস্ত হয়ে তিনি চলে গিয়েছিলেন রেঙ্গুনে। তিনি রেঙ্গুনে নির্বাসিত ছিলেন। এবার এই দ্বিতীয় বাহাদুর শাহ স্মৃতি বিজড়িত একটা পার্ক, যেটা বাংলাদেশে অবস্থিত। কোথায়? কোথায়? দিল্লি কি বাংলাদেশ? আগ্রা কি বাংলাদেশ? রাজশাহী হতে পারে, ঢাকা হতে পারে। রাজশাহী হবে না, তাহলে উত্তর কি হবে? ঢাকা। ঢাকার কোন জায়গায় একটু বলেন তো আমাকে? ঢাকার কোন জেলায়? জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেখানে অবস্থিত ঠিক সেখানেই। ঢাকার, আমি বলেই দিই, ঢাকার সদরঘাটে অবস্থিত। ঢাকার সদরঘাটে অবস্থিত। এই পার্কের পূর্ব নাম, এই বাহাদুর শাহ পার্ক, এটার পূর্ব নাম হলো ভিক্টোরিয়া পার্ক। পূর্ব নাম কি? ভিক্টোরিয়া পার্ক। অর্থাৎ আগে এটার নাম ছিল ভিক্টোরিয়া পার্ক, পরে 1997 সালে পার্কটার নাম চেঞ্জ করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক। বাহাদুর শাহ পার্ক। সিপাহী বিপ্লবে যে সমস্ত সৈনিককে কি করা হয়েছিল? ধরা পড়েছিল ব্রিটিশদের হাতে। স্যার বাংলা ক্লাস কি নিবে? হচ্ছেই না। আচ্ছা আচ্ছা, হবে ইনশাল্লাহ, যোগাযোগ করবেন, হবে। আচ্ছা, সিপাহী বিপ্লবে যারা পরাজিত হয়েছিল তাদেরকে সেই বাহাদুর শাহ পার্কে যে বড় বড় বৃক্ষ ছিল সেখানে প্রকাশ্য দিবালোকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়। সেটা স্মৃতি বিজড়িত একটা জায়গা। সেটা আগে নাম ছিল ভিক্টোরিয়া পার্ক, পরে নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ পার্ক। ওকে, তাহলে বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম কি একটু আমাকে একটু কমেন্টে জানায়। তেভাগা আন্দোলনের নেত্রীকে? তেভাগা আন্দোলনের নেতৃত্বকে? তেভাগা আন্দোলনের নাম কি? তেভাগা। তেভাগা। ভাগ কটা হবে? 3 ভাগ।
তিন ভাগের মধ্যে 2 ভাগ পাবে কৃষক কৃষক কৃষক, আর 1 ভাগ পাবে জমিদার, 1 ভাগ পাবে কে জমিদার, 1 ভাগ কে পাবে জমিদার পাবে। এই যে যে ফসলের 3 ভাগের আন্দোলন, এটাই তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলন সম্পর্কে আমি একটু বলি যে তেভাগা আন্দোলন, তেভাগা আন্দোলন, তেভাগা আন্দোলনটা কখন হয়, সময়টা ইম্পর্টেন্ট। সময় হলো 1946 থেকে 47। স্থান, এই আন্দোলনটা হয় মূলত চাঁপাইনবাবগঞ্জের নাচলে, যেটা নাচল বিদ্রোহ নামে পরিচিত। নাচল চাঁপাইনবাবগঞ্জ, নাচল চাঁপাই। ওকে, নেতা ছিলেন তেভাগা আন্দোলনের নেতা ছিলেন হাজী দানেশ, কিন্তু নেত্রী, তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন একজন বিখ্যাত নেত্রী ছিলেন, তার নাম হচ্ছে ইলা মিত্র। এটাই তো আসছে পরীক্ষায়, তাই না? ইলা মিত্র। তাহলে তেভাগা আন্দোলনের নেত্রীকে ইলা মিত্র, উত্তর কি হবে ইলা মিত্র। তাহলে আমাকে একটা কমেন্ট করবেন প্লিজ, সেটা হলো যে তেভাগা আন্দোলন কোথায় হয়, তেভাগা আন্দোলন হওয়ার স্থানটা কোনটা? স্থান ভিক্টোরিয়া পার্ক। অনেকে অ্যান্সার করেছেন ভিক্টোরিয়া পার্ক, থ্যাংক ইউ। ওকে, ওকে, এরপরের প্রশ্নটা দেখি আমরা। কোন সন থেকে সরকারি ভাষা হিসেবে দেশে ইংরেজির ব্যবহার শুরু হয়? কোন সাল থেকে দেশে সরকারি ভাষা হিসেবে ইংরেজি ভাষার ব্যবহার শুরু হয়? ইংরেজি ভাষার ব্যবহার শুরু হয়, ইংরেজি ভাষার ব্যবহার শুরু হয়। ওকে, উত্তরটা কি হবে বলেন তো? হ্যাঁ, আগের অ্যান্সার অনেকে দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। 1835, এটার অ্যান্সার হবে 1835। 1765 কেবল এলাহাবাদ চুক্তি হলো, এটা কি হবে অ্যান্সার? হবে না। তাহলে 1735, 1824 এত তাড়াতাড়িও হয় নাই। 1857 সিপাহী বিপ্লব হয়। কি বিপ্লব হয়? সিপাহী বিপ্লব হয়, সিপাহী বিপ্লব হয়। ওকে, আর 1835 সালে ইংরেজি সরকারি ভাষা হয়, সরকারি ভাষা হয়, কারণ এটা ইংরেজদের ভাষা ছিল, এজন্য তারা সরকারি ভাষা করেছে। বুঝে গেছে? ওকে, তাহলে আমাকে বলেন তো সিপাহী বিপ্লব কখন হয়? সিপাহী বিপ্লব কখন হয় একটু বলেন, সিপাহী বিপ্লব কখন হয়? আমাদের আজকের লাস্ট প্রশ্ন, এটাও আপনারা পারবেন, আমি বলে দেব না অ্যান্সার, এটা আপনারা ইজি ভাবেই পারবেন, ইজি ভাবেই আপনারা পারবেন। ওকে, ওকে, 1857 সিপাহী বিপ্লব। অনেকে কমেন্ট করেছে, মনিকা কর্মকার, সালমা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার দ্য স্পিরিট অফ ইসলাম, দ্য স্পিরিট অফ ইসলাম, দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থের লেখককে, দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থের লেখক। এর আগেও আমি বলছি, তিতুমির, তিনি তো বাঁশের কেল্লা স্থাপন করেন, হবে? সৈয়দ আহমদ হবে? হাজী শরীয়তুল্লাহ হবে না? তাহলে অ্যান্সার কোনটা হবে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
ওদের 1 ঘন্টা হয়ে গেছে। যারা মনোযোগ সহকারে ক্লাস করলেন তাদেরকে ধন্যবাদ। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যারা ক্লাস করলেন মনোযোগ সহকারে তাদের সবারই যেন চাকরি হয়ে যায়, সবাই যেন চাকরি পান। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই সফল কাম হন, সাকসেসফুল হন। আর ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাই দিবেন একটু। ওকে, থ্যাংক ইউ।